৫ বছর সৌদি আরবে কাটানোর পর হঠাৎ করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। কাউকে কিছু জানাইনি। না মাকে, না ছোট বোন প্রীতিকে, এমনকি আমার স্ত্রী সাথীকেও না। ভাবলাম, এতদিন পর হঠাৎ সামনে দাঁড়ালে ওদের মুখের হাসিটা দেখব। এই ৫ বছরের জীবনটা সহজ ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত নির্মাণ সাইটে কাজ করেছি। মাথার উপর আগুনের মতো রোদ, শরীর জুড়ে ধুলো আর ঘাম। ৮-১০ জন মানুষের সাথে ছোট একটা রুমে থেকেছি। কখনো ঠিকমতো ঘুম হয়নি, কখনো সময় মতো খাওয়াও হয়নি। শুধু একটা চিন্তাই মাথায় ছিল, আমার স্ত্রী আর ছেলেটা যেন ভালো থাকে। প্রতি মাসে আমি ১ লাখ টাকার বেশি প্রত্যেক মাসেই বাড়িতে পাঠাতাম। টাকা প্রথমে মার অ্যাকাউন্টেই যেত, কারণ তখন সাথীর নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আমি সবসময় মাকে বলতাম, সাথীর যা লাগে কিনে দিও, রিয়াদের যেন কোনো কষ্ট না হয়। মা প্রতিবারই একই ধরনের কথা বলতেন, ওরা ভালোই আছে। আজ সাথে মার্কেটে গেছে, রিয়াদ স্কুলে, এখন কথা বলতে পারবে না। আমি বিশ্বাস করতাম, নিজের মা বলে কথা। তবে মাঝে মাঝে ফোনে সাথীর সাথে কথা বলতাম। কেমন জানি ভয়ে ভয়ে কথা বলতো। ওর নিজের ফোনে নাই, মায়ের ফোনে কয়েক মিনিট কথা বলতাম। তখন একটু খারাপ লাগতো, কিন্তু কাজের চাপে বেশি ভাবার সময় পেতাম না। কাজ শেষ হওয়ার আগেই ছুটি পেয়ে গেলাম। তাই ঠিক করলাম কাউকে না জানিয়ে সরাসরি বাড়ি চলে যাব। এয়ারপোর্ট থেকে সাথীর জন্য একটা ব্রেসলেট আর ছেলের জন্য রিমোট কার কিনলাম। পুরো রাস্তা শুধু ভাবছিলাম, রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে। রাতে বাড়িতে পৌঁছে প্রথমে একটু অদ্ভুত লাগলো। বাড়ির ভেতরে জোরে গান বাজছে, অনেক গাড়ি দাঁড়িয়ে, ড্রয়িং রুমে আলোয় ভরা। মনে হচ্ছিল কোনো অনুষ্ঠান চলছে। গেটের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, মা আর প্রীতি সাজগোজ করে অতিথিদের নিয়ে ব্যস্ত। দামি খাবার, হাসাহাসি, ছবি তোলা, সবকিছু দেখে মনে হচ্ছিল বাড়িটা যেন হোটেল হয়ে গেছে। আমি চুপচাপ বাড়ির পেছনের দিকে গেলাম। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা বাচ্চার কণ্ঠ শুনলাম, মা, আমার খুব খিদে পেয়েছে। আমি থেমে গেলাম। তারপর সাথীর গলা শুনলাম, খুব আস্তে। আস্তে কথা বলো বাবা, কেউ শুনে ফেললে আবার রাগ করবে। এটা খেয়ে নাও। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। ছোট্ট অন্ধকার একটা স্টোররুমের সাথে মেঝেতে বসে আছে। ওকে খুব শুকনো লাগছিল। গায়ের জামাটা পুরনো, চুল এলোমেলো। সামনে একটা অ্যালুমিনিয়ামের প্লেটে বাসি ভাত আর ডাল। আমার ছেলে রিয়াজ সেই খাবার চুপচাপ খাচ্ছিল। রুমের এক কোনায় ওদের সব জিনিসপত্র গোছানো, দুটো ব্যাগ, কয়েকটা কাপড় আর একটা পাতলা কম্বল। আমি কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারছিলাম না। যে বাড়ির জন্য আমি ৫ বছর বিদেশে কষ্ট করেছি, সেই বাড়িতে আমার স্ত্রী আর সন্তানকে আলাদা করে পেছনের ঘরে রাখা হয়েছে। ঠিক তখন দরজা ঠেলে ভেতরে ঢুকলো আমার বোন প্রীতি, হাতে অতিথিদের জন্য রান্না করা মুরগির ট্রে। সে বিরক্ত গলায় বলল, এই খাবারে হাত দিও না, এগুলো অতিথিদের জন্য, পরে যা বাঁচবে তখন খেও। সাথে মাথা নিচু করে রইল। আমার ছেলে প্লেটটা শক্ত করে ধরে বসে থাকলো। আমার মাথা গরম হয়ে উঠল। আমি হাতে থাকা ব্যাগটা মেঝেতে ছুঁড়ে মারলাম। শব্দ শুনে সবাই ঘুরে তাকালো। প্রীতি আমাকে দেখে একদম থমকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে মাও সেখানে এসে দাঁড়ালেন। মা প্রথমে আমার দিকে তাকালেন, তারপর সাথী আর রিয়াদের দিকে। তার মুখের ভাব এক মুহূর্তেই বদলে গেল। পুরো রান্নাঘর একদম চুপ হয়ে গেল। প্রীতির হাত থেকে মুরগির ট্রেটা প্রায় পড়ে যাচ্ছিল। মা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ধীরে ধীরে সাথীর সামনে গিয়ে দাঁড়ালাম। ও এখনো মাথা নিচু করে বসে আছে। মনে হচ্ছিল আমাকে দেখেও বিশ্বাস করতে পারছে না। আমি কাপা গলায় বললাম, এগুলো কি সাথী? তোমরা এখানে কেন? সাথী ঠোঁট কামড়ে চোখের পানি আটকানোর চেষ্টা করল, কিন্তু কিছু বলল না। আমার ছেলে রিয়াদ আস্তে করে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, তুমি আমার আব্বু? আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ৫ বছর ধরে যার জন্য এত কষ্ট করেছি, সেই ছেলে আমাকে চিনতেই পারছে না। আমি হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরলাম। রিয়াদ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ছোট্ট করে বলল, আব্বু, তুমি সত্যি এসেছো? আমার চোখ ঝাপসা হয়ে গেল। ঠিক তখন মা কড়া গলায় বললেন, এভাবে না বুঝিয়ে রাগ করছিস কেন? ওরা নিজেরা এখানে থাকতে চেয়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। স্টোররুমে থাকতে চেয়েছে? মা এবার একটু থেমে বললেন, বাড়িতে এত অতিথি, সাময়িকভাবে রেখেছি। আমি চারপাশে তাকালাম। সাথের পুরনো কাপড়, ভাঙা বালতি, মেঝেতে পাতলা কম্বল, সবকিছু যেন আমার বুকের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছিল। প্রীতি বিরক্ত মুখে বলল, ভাইয়া, এত ড্রামা করার কি আছে? ভাবি তো ভালোই আছে। আমি রাগে চিৎকার করে উঠলাম, এটাকে তোর কাছে ভালো থাকা মনে হচ্ছে? ড্রয়িং রুম থেকে অতিথিদের কথাবার্তা থেমে গেছে। সবাই হয়তো বুঝতে পারছিল বাড়ির ভেতরে বড় কিছু হচ্ছে।
সাথী হঠাৎ খুব আস্তে বলল, আপনি রাগ করবেন না প্লিজ। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ভয় স্পষ্ট। তুমি আমাকে কিছু বলনি কেন? সাথী উত্তর দেওয়ার আগে মা বলে উঠলেন, তুই বিদেশে ছিলি, তোর কাজের চাপ ছিল। এসব ছোটখাটো বিষয় বলে তোকে চিন্তায় ফেলতে চাইনি। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসির মধ্যে কোনো আনন্দ ছিল না। ছোটখাটো বিষয়? আমি রিয়াদের দিকে তাকালাম। আমার ছেলে বাসি ভাত খাচ্ছে, আর বাইরে পার্টি হচ্ছে। মা এবার চুপ হয়ে গেলেন। ঠিক তখন বাইরে থেকে একজন অতিথি এসে বলল, খালা, কেক কাটার সময় হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের কেক? প্রীতি একটু ইতস্ত করে বলল, আমার এঙ্গেজমেন্ট। আমি স্থির হয়ে গেলাম। তার মানে আমি যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে আজ বাড়িতে এত আয়োজন চলছে, আর আমার স্ত্রী আর সন্তান স্টোররুমে না খেয়ে দিন কাটাচ্ছে। আমি ধীরে ধীরে সাথীর দিকে তাকালাম। ও চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি অনেকবার আপনাকে বলতে চেয়েছিলাম। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর যেন সবকিছু ঘুরছিল। 5 বছর ধরে প্রতিটা ঘাম, প্রতিটা কষ্টের পেছনে একটা বিশ্বাস ছিল, আমার পরিবার ভালো আছে। কিন্তু আজ মনে হচ্ছে আমি শুধু টাকা পাঠিয়েছি, সংসারটা কখনো দেখিনি। আমি সাথীকে বললাম, সব সত্যি খুলে বলো। সাথী ভয়ে মার দিকে তাকালো। মা সঙ্গে সঙ্গে বললেন, এখন এসব নাটক করার সময় না, বাইরে তো মানুষ বসে আছে। আমি ঠান্ডা গলায় বললাম, আজ নাটক আমি না, তোমরা করেছ। প্রীতি এবার রেগে গেল। ভাইয়া, তুমি শুধু একবার শুনে আমাদের দোষ দিচ্ছ? তাহলে বল। আমি তাকালাম ওর দিকে, কেন ওরা এখানে থাকে? প্রীতি কিছু বলার আগে রিয়াদ হঠাৎ বলে উঠল, দাদি বলে আমরা সামনে গেলে অতিথিরা রাগ করবে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমার মা এবার কড়া গলায় বললেন, বাচ্চারা যা খুশি তাই বলে। আমি ধীরে ধীরে ছেলের সামনে বসে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কতদিন ধরে আছো? রিয়াদ আঙ্গুল গুনে বলল, অনেক দিন। যখন আমার জ্বর হয়েছিল তখনও। আমার বুক কেঁপে উঠল। জ্বর হয়েছিল? সাথী তাড়াতাড়ি বলল, এখন ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম ও কিছু লুকাচ্ছে। ঠিক তখন বাইরে মাইকে ঘোষণা শোনা গেল, সবাই কেক কাটার জন্য প্রস্তুত হন। প্রীতি দ্রুত বের হয়ে যেতে চাইলে আমি ওর হাত চেপে ধরলাম। 1 মিনিট। ও বিরক্ত হয়ে বলল, কি? আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আমার পাঠানো টাকা কোথায় গেছে? প্রীতির মুখ শুকিয়ে গেল। মা এবার এগিয়ে এসে বললেন, সংসার চালাতে খরচ হয়। আমি হেসে ফেললাম, সংসার? চারপাশে তাকালাম, এই স্টোররুমটাই তাহলে আমার সংসার? মা চুপ করে গেলেন। সাথে হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, আপনি প্লিজ ঝগড়া করবেন না। আমি চাইনি আপনি এসে এসব দেখেন। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। এত কষ্টের পরও মেয়েটা এখনও সংসারটা বাঁচানোর চেষ্টা করছে। ঠিক তখন বাইরের এক মহিলা ভেতরে ঢুকে বললেন, আরে প্রীতি, সবাই অপেক্ষা করছে। কথা শেষ করার আগে মহিলা আমাকে দেখে থেমে গেলেন। তারপর অবাক হয়ে বললেন, ও মা, তুমি দেশে এসেছ? ভালোই হয়েছে, নিজের চোখে সব দেখতে পারবে। আমি ভ্রুকুচকে তাকালাম। মহিলা মার দিকে এমনভাবে তাকালেন যেন অনেক কিছু জানেন। মা তাড়াতাড়ি বললেন, ভাবি, আপনি বাইরে যান। কিন্তু মহিলা এবার ধীরে ধীরে বললেন, বাইরে সবাই জানে তোমার বউ আর ছেলেকে কিভাবে রাখা হয়, শুধু তুমি জানতা না। মহিলাটার কথা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? মহিলা একটু ইতস্ত করলেন। তারপর সাথীর দিকে তাকিয়ে বললেন, মেয়েটা অনেক সহ্য করেছে বাবা। মা রেগে উঠে বললেন, আপনি আমাদের পারিবারিক বিষয়ে কথা বলবেন না। কিন্তু এবার আমি মাকে থামালাম, না মা, আজ সবাই কথা বলবে। শুধু আমি এতদিন অন্ধ ছিলাম। ড্রয়িং রুমে তখন ফিসফাস শুরু হয়ে গেছে। কয়েকজন অতিথি রান্নাঘরের দিকেও চলে এসেছে। মহিলা দীর্ঘশ্বাস ফিরে বললেন, তুই বিদেশে যাওয়ার কয়েক মাস পর থেকেই ওদের অবস্থা খারাপ হতে থাকে। প্রথমে সাথীর গয়না বিক্রি হয়, তারপর আলাদা রান্না বন্ধ করে দেওয়া হয়। আমি হতবাক হয়ে সাথীর দিকে তাকালাম। তোমার গয়না? সাথী চুপ। প্রীতি দ্রুত বলে উঠল, ও নিজেই দিয়েছে। আমার এঙ্গেজমেন্টের জন্য টাকার দরকার ছিল। আমি তাকালাম ওর দিকে। তোর এঙ্গেজমেন্টের জন্য আমার বইয়ের গয়না বিক্রি করেছিস? প্রীতি এবার চুপ হয়ে গেল। মা শান্ত গলায় বললেন, তুই তো পরিবারের জন্যই টাকা পাঠাতি, প্রীতিও তো তোর পরিবার। আমি ধীরে ধীরে বললাম, আর সাথী আর রিয়াদ কি? ওরা কি বাইরের মানুষ? মা কোনো উত্তর দিলেন না। ঠিক তখন রিয়াদ আমার শার্ট ধরে বলল, আব্বু, আজকে আমরা সামনে বসে খেতে পারবো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখ মুছলাম। তারপর সাথীর দিকে তাকিয়ে বললাম, চলো। সাথী ভয় পেয়ে বলল, কোথায়? এই ঘর থেকে বের হব।
মা তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালেন। এত মানুষের সামনে আমাদের অপমান করবি? আমি ঠান্ডা গলায় বললাম, অপমান আজ হয়নি মা। অপমান হয়েছে যেদিন আমার স্ত্রীকে স্টোর রুমে পাঠিয়েছে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা অতিথিরা একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। আমি সাথীর ব্যাগগুলো হাতে তুলে নিলাম। ঠিক তখন প্রীতি চিৎকার করে বলল, ভাইয়া, তুমি কি একটা মেয়ের কথায় নিজের পরিবার ছেড়ে যাবে? আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। যে মেয়েটা 5 বছর অপেক্ষা করেছে, না খেয়ে থেকেও আমার বিরুদ্ধে একটা কথা বলেনি, আজ থেকে সেই মেয়েটাই আমার পরিবার। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আর মা প্রথমবারের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। রাত তখন প্রায় 12টা। আমি সাথে আর রিয়াদকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। পেছন থেকে মা কয়েকবার ডাকলেন, কিন্তু আমি থামিনি। রাস্তার পাশে দাঁড়িয়ে সাথী কাপা গলায় বলল, আমরা কোথায় যাব? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। সত্যি বলতে আমারও কোনো পরিকল্পনা ছিল না। 5 বছর ধরে যেই বাড়িটাকে নিজের ভেবেছি, আজ সেখানে আমার জন্য কোনো জায়গা নেই। হঠাৎ মনে পড়ল আমার পুরনো বন্ধু ইমরানের কথা। আমি ওকে ফোন দিতেই ও অবাক হয়ে বলল, তুই দেশে? কোথায় আছিস? সব শুনে ইমরান এক মুহূর্ত দেরি করল না। 20 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে এলো। সাথী আর রিয়াদকে দেখে ওর মুখ গম্ভীর হয়ে গেল। এসব কী অবস্থা? আমি শুধু বললাম, অনেক বড় ভুল করে ফেলেছিলাম বন্ধু। ইমরান আমাদের নিজের বাসায় নিয়ে গেল। ওর স্ত্রী নীলা সাথীকে নতুন কাপড় দিল, রিয়াদের জন্য গরম খাবার আনলো। আমার ছেলে খাবারের প্লেট দেখে এমনভাবে খেতে শুরু করলো যেন অনেকদিন পেট ভরে খায়নি। সেই দৃশ্য দেখে আমার বুকটা আবার কেঁপে উঠল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি বারান্দায় একা বসেছিলাম। ইমরান পাশে এসে সিগারেট ধরিয়ে বলল, একটা কথা বলবো? আমি মাথা তুললাম। তুই কি কখনো খোঁজ নিয়েছিস তোর পাঠানো টাকা আসলে কোথায় যেত? আমি অবাক হয়ে বললাম, মানে? ইমরান দীর্ঘশ্বাস ফেলল। পুরো এলাকায় কথা ছিল, তোর মা আর বোন এখন অনেক টাকা পয়সার মালিক। নতুন জমি কিনেছে, প্রীতির জন্য সোনার গয়না বানিয়েছে। কিন্তু তোর বইয়ের অবস্থা কেউ বুঝতে পারত না। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। তুই আগে বলিসনি কেন? ইমরান তেতো হেসে বলল, সাথী কাউকে কিছু বলতে দিত না। সবসময় বলতো সংসার ভেঙে যাবে। আমি চুপ হয়ে গেলাম। ঠিক তখন ভেতরের রুম থেকে সাথীর কান্নার শব্দ ভেসে এলো। আমি দ্রুত ভেতরে ঢুকলাম। দেখি সাথী ঘুমের মধ্যেই কাছে। বারবার শুধু একটা কথাই বলছে, আমি চুরি করিনি। বিশ্বাস করুন, আমি হতভম্ব হয়ে গেলাম। চুরি? আমি ধীরে ধীরে ওর পাশে বসে পড়লাম। তার মানে এই বাড়িতে শুধু অবহেলা না, আরো অনেক কিছু ঘটেছে। সাথে ঘুমের মধ্যেই কাঁদছিল। আমি আস্তে করে ওর কাঁধে হাত রাখতেই ও হঠাৎ চমকে উঠল। চোখ খুলে চারপাশে তাকাতে লাগলো, যেন ভয় পাচ্ছে কেউ ওকে মারবে। আমি শান্ত গলায় বললাম, ভয় পেও না, আমি আছি। সাথে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে ফেলল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তুমি একটু আগে চুরির কথা বলেছিলে না? ওর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কিছু না, সত্যি বলো। সাথী ঠোঁট কামড়ে চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, আপনার মা একদিন বলেছিলেন তার আলমারি থেকে টাকা কমেছে। আমি কপাল কুঁচকে বললাম, তারপর? প্রীতি আপু বলল, আমি নাকি নিয়েছি। আমার বুকের ভেতর ধক করে উঠল। তুমি নিয়েছিলে? সাথী সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, আমি কসম করে বলছি, আমি কিছুই নিইনি। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। সেদিন সবার সামনে আমাকে অনেক অপমান করা হয়েছিল। আমি মুঠো শক্ত করে বসে রইলাম। সাথী কাপা গলায় বলতে লাগলো, তারপর থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না, আলাদা প্লেটে খেতে দিত। রিয়াদকে বলতো ও যেন সামনের রুমে না যায়। আমার মনে হচ্ছিল মাথার ভেতর আগুন জ্বলছে। আমি এতদিন কি করেছি? কেন একবারও নিজের স্ত্রীকে জোর করে জিজ্ঞেস করিনি? ঠিক তখন ইমরান দরজার পাশে এসে দাঁড়ালো। ও সব কথা শুনে ফেলেছে বুঝতে পারলাম। ইমরান ধীরে বলল, কাল সকালে ব্যাংকে যাবি? আমি তাকালাম ওর দিকে। কেন? তোর পাঠানো টাকার হিসাব করতে হবে। আমার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। হ্যাঁ, এবার সত্যিটা জানতেই হবে। পরদিন সকাল, আমি ব্যাংকে গিয়ে গত 5 বছরের ট্রানজ্যাকশনের স্টেটমেন্ট বের করলাম। কাগজগুলো হাতে নিয়ে আমি থমকে গেলাম। প্রতি মাসে যে আমি টাকা পাঠিয়েছি তার বড় একটা অংশ কয়েকদিনের মধ্যে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্টের নাম দেখে আমার বুক কেঁপে উঠল। অ্যাকাউন্টটা ছিল প্রীতির নামে। ব্যাংকের কাগজগুলো আমার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। আমি বারবার একই নাম দেখছিলাম, প্রীতি আক্তার। প্রতি মাসে লাখ লাখ টাকা ওর অ্যাকাউন্টে গেছে। ইমরান আমার পাশে দাঁড়িয়ে বলল, এখনো কি মনে হচ্ছে সব ভুল বোঝাবুঝি? আমি কোনো উত্তর দিতে পারলাম না।
আমার শুধু মনে হচ্ছিল 5 বছর ধরে আমি নিজের পরিবারের কাছে ঠকেছি। ঠিক তখন ব্যাংকের এক কর্মচারী বললেন, স্যার, আরও একটা বিষয় আছে। আমি তাকালাম তার দিকে। তিনি কম্পিউটারের স্ক্রিন ঘুরিয়ে দেখালেন, আপনার নামে একটা লোনও নেওয়া হয়েছে। আমি অবাক হয়ে বললাম, লোন? জি, প্রায় 8 লাখ টাকা। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কিন্তু আমি তো কোনো লোন নিইনি। কর্মচারী কিছু কাগজ বের করে দিলেন। আমি সেগুলো হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেলাম। সেখানে আমার সিগনেচার ব্যবহার করা হয়েছে, নকল সিগনেচার। ইমরান রাগে বলল, এটা সরাসরি প্রতারণা। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কে করেছে জানার জন্য আর প্রমাণ লাগবে না। আমার মাথায় তখন শুধু একটাই মুখ ঘুরছিল, প্রীতি। বিকেলে আমি সরাসরি বাড়িতে চলে গেলাম। বাড়ির পরিবেশ আগের দিনের মতো না। অতিথিরা নেই, চারপাশ অস্বাভাবিক চুপচাপ। আমি ভেতরে ঢুকতেই মা উঠে দাঁড়ালেন। তুই কোথায় ছিলি? আমি কোনো উত্তর দিলাম না। সরাসরি ব্যাংকের কাগজগুলো টেবিলের উপর ছুঁড়ে দিলাম। প্রীতি কাগজ দেখে মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আমি ঠান্ডা গলায় বললাম, আমার টাকা দিয়ে অনেক কিছু করেছিস, তাই না? মা দ্রুত বললেন, তুই ভুল বুঝছিস। আমি চিৎকার করে উঠলাম, চুপ। পুরো ঘর কেঁপে উঠল। আমি প্রীতির দিকে তাকিয়ে বললাম, আমার নামে লোন কে নিয়েছে? প্রীতি কাপা গলায় বলল, আমি। আমি বাধ্য ছিলাম ভাইয়া, আমার সিগনেচার নকল করার জন্য। প্রীতি হঠাৎ কেঁদে ফেলল। আমি শুধু একটু ভালো জীবন চেয়েছিলাম। আমি তেতো হেসে বললাম, আর সেই ভালো জীবনের জন্য আমার স্ত্রী আর সন্তানকে না খাইয়ে রেখেছিস? ঠিক তখন মা হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে বললেন, সব দোষ প্রীতির না। আমিও জানতাম। মায়ের কথাটা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। তুমি জানতা? আমার গলা কাঁপছিল। মা ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। মনে হচ্ছিল এতদিনের লুকানো সত্য আর ধরে রাখতে পারছেন না। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি কিছু বলো না প্লিজ। কিন্তু মা এবার থামলেন না। শুরুতে আমি এমনটা চাইনি রে। মা নিচু গলায় বললেন, কিন্তু যখন দেখলাম তুই প্রতি মাসে এত টাকা পাঠাচ্ছিস, তখন মনে হলো এই সুযোগে প্রীতির ভবিষ্যৎটা গুছিয়ে দেই। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তোর বাবার মৃত্যুর পর কত কষ্টে সংসার চালিয়েছি জানিস? সব সময় ভয় ছিল প্রীতির বিয়ে কিভাবে দেব। তারপর একসময় টাকার প্রতি লোভ হয়ে গেল। আমার চোখ ধীরে ধীরে ভিজে উঠল। তাহলে সাথীর কি দোষ ছিল? মা চুপ। আমি আবার বললাম, ওকে কেন এত অপমান করলে? মা এবার মুখ ঢেকে কেঁদে ফেললেন। কারণ ও প্রতিবাদ করত না, সব চুপচাপ সহ্য করত। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মানে, যে মানুষটা সবচেয়ে নরম, সবচেয়ে সহ্য শক্তি বেশি, এ বাড়িতে তাকেই সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। ঠিক তখন পাশের রুম থেকে একটা শব্দ এলো। আমি দৌড়ে দেখি রিয়াদ মেঝেতে পড়ে গেছে। রিয়াদ! আমি ছেলেকে কোলে তুলে নিতেই বুঝলাম ওর শরীর গরম, অনেক গরম। মা ভয় পেয়ে বললেন, হয়তো জ্বর এসেছে। আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না। রিয়াদকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেলাম। ডাক্তার চেক আপ করার পর আমার দিকে তাকিয়ে বললেন, বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাবার খায় না। আমি কিছু বলতে পারলাম না। সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ডাক্তার আবার বললেন, ওর শরীরে রক্ত কম, অনেকদিন ধরে অবহেলা হয়েছে মনে হচ্ছে। আমার মাথা নিচু হয়ে গেল। নিজের সন্তানের সামনে আজ আমি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। ঠিক তখন ডাক্তার একটা রিপোর্ট হাতে নিয়ে বললেন, আর একটা বিষয়, বাচ্চাটার হার্টে ছোট একটা সমস্যা ধরা পড়েছে। আমার পৃথিবী যেন আবার থেমে গেল। হাসপাতালের করিডোরে আমি স্থির হয়ে বসেছিলাম। ডাক্তারের কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরছিল। হার্টে সমস্যা। সাথে চুপচাপ পাশে বসেছিল। ওর চোখ দুটো ফুলে গেছে কান্নায়। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তুমি আগে জানতা? সাথী আস্তে মাথা নেড়ে বলল, কয়েক মাস আগে একবার পরীক্ষা করানো হয়েছিল। ডাক্তার বলেছিলেন ভালো চিকিৎসা দরকার। আমার বুক কেঁপে উঠল। তাহলে আমাকে বলনি কেন? সাথী ঠোঁট কামড়ে বলল, আমি ফোনে বলেছিলাম রিয়াদ অসুস্থ, কিন্তু মা ফোন কেটে দিয়েছিলেন। পরে বললেন, এসব বলে আপনাকে টেনশনে ফেলতে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। এতদিন আমি নিজের মাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। ঠিক তখন ডাক্তার আবার কেবিনে ডাকলেন। তিনি রিপোর্ট দেখিয়ে বললেন, চিন্তার কিছু নেই, তবে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। নিয়মিত ঔষধ আর কিছু টেস্ট লাগবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, যা লাগে আমি করব। ডাক্তার মাথা নেড়ে বললেন, বাচ্চার সবচেয়ে বেশি দরকার ভালো পরিবেশ, ভয় বা মানসিক চাপ যেন না পায়। কথাটা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। রিয়াদ এতদিন কি পরিবেশে বড় হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাথী আসতে বলল, আমি একটা কথা বলবো। আমি তাকালাম, আপনি কি আবার বিদেশে চলে যাবেন?
প্রশ্নটা শুনে আমি থেমে গেলাম। সত্যি বলতে এতদিন মনে করতাম টাকা পাঠালে দায়িত্ব শেষ, কিন্তু আজ বুঝলাম পরিবারকে শুধু টাকা দিয়ে আগলে রাখা যায় না। আমি ধীরে সাথীর হাত ধরলাম। না, এবার কোথাও যাব না। সাথীর চোখ ভিজে উঠল। ঠিক তখন আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে মার নাম। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, প্রীতি বাসা থেকে চলে গেছে। আমি চমকে উঠলাম। মানে? মা কাপা গলায় বললেন, ও একটা চিঠি রেখে গেছে। সেখানে লিখেছে সে বড় ভুল করে ফেলেছে। আমি দ্রুত বাসায় ফিরে গেলাম। ঘরে ঢুকতে দেখি মা সোফায় বসে কাঁদছেন। টেবিলের উপর একটা চিঠি রাখা। আমি ধীরে চিঠিটা হাতে নিলাম। প্রীতির হাতে লেখা, ভাইয়া, আমি জানি তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আমি লোভী হয়ে গিয়েছিলাম। যখন দেখলাম এত সহজে টাকা আছে, তখন মনে হয়েছিল এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আমি ভেবেছিলাম সাথী ভাবি সব সহ্য করে নেবে, কারণ উনি কখনো মুখ খুলতেন না। কিন্তু আমি বুঝিনি আমি একটা পরিবারের জীবন নষ্ট করছি। তোমার নামে লোন নেওয়ার পর থেকে প্রতিদিন ভয় নিয়ে ঘুমিয়েছি। আজ তোমার চোখের দিকে তাকিয়ে বুঝলাম আমি আর এ বাড়িতে থাকার যোগ্য না। মাকে দোষ দিও না, সবকিছুর শুরু আমি করেছিলাম। আর একটা কথা, রিয়াদের চিকিৎসার জন্য আমি কিছু টাকা আলাদা করে রেখে গেছি। হয়তো এতে আমার পাপ কিছুটা কমবে। আমাকে খুঁজো না। প্রীতি। চিঠিটা পড়ে আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। রাগ হচ্ছিল, খুব রাগ, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছিল, কারণ এই সংসারটা একদিন খুব সুন্দর ছিল। মা কাঁদতে কাঁদতে বললেন, আমি ভুল করেছি বাবা, অনেক বড় ভুল। আমি ধীরে বললাম, ভুল সবাই করে মা, কিন্তু কিছু ভুল পুরো পরিবার শেষ করে দেয়। মা মাথা নিচু করে কাঁদতে লাগলেন। কয়েকদিন পর আমি ছোট একটা বাসা ভাড়া নিলাম। সাথী প্রথম দিন ঘরে ঢুকে চুপচাপ চারপাশ দেখছিল। বাসাটা খুব বড় না, দামি কিছু নেই, কিন্তু অনেকদিন পর ওর চোখে শান্তি দেখলাম। রিয়াদ নতুন স্কুলে ভর্তি হলো। প্রতিদিন রাতে আমি ওকে নিজের হাতে পড়াই। একদিন রিয়াদ হেসে বলল, আব্বু, তুমি এখন আর কোথাও যাবে না তো? আমি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললাম, না বাবা, এবার আমি সব সময় তোমাদের পাশেই থাকব। পেছনে দাঁড়িয়ে থাকা সাথী চুপচাপ চোখ মুছল। জীবনে অনেক টাকা রোজগার করেছি, কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম সংসার টিকে থাকে ভালোবাসা আর দায়িত্বে, শুধু টাকায় না। সমাপ্ত।